জয়, জয়া, কি রে, তোরা বাইরে কি করিস? রাতে কিন্তু খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আয়, খেয়ে নিবি আয়। বেশি দেরি করিস না যেন। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কি বাইরে ঘোরাঘুরি করলেই হবে? খেতে হবে না? আয়, তাড়াতাড়ি খাবার খেতে চলে আয়। কই মা, কই তুমি? এই তো আমরা এসে পড়েছি। দাও দাও, খেতে দাও। কে রান্না করেছো আজকে মা? পাশের বাড়ির ঠাকুমা কি যে একটা মজার আচার বানিয়েছিল, সেটার গন্ধেই তো খেতে গেছিলাম, কিন্তু আমাদেরকে একটু দিল না। খুব কষ্ট পেয়েছি আমরা। তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। হ্যাঁ গো মা, আমরাই পাশের বাড়ি ঠাকুমার বাড়িতে গেছিলাম একটু আচার খাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে একটুও দেয়নি। আচ্ছা, যাই হোক, এখন তুমি আমাদেরকে খেতে দাও। আমাদের দুজনের অনেক খিদে পেয়েছে। তোদেরকে আমি 100 বার বারণ করেছিলাম যে তোরা বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইবি না, তোরা কারুর খাবারে নজর দিবি না। তোদেরকে আর কতবার বারণ করবো বলতো? তোরা কথা শুনিস না কেন? আর আমাকে তোরা কেন এত ছোট করিস রে মানুষের কাছে? আর তোর বাবা তো তোদেরকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে বলতো। তার কি কোনো মান সম্মানই কি তোরা রাখবি না? ভুল হয়ে গেছে মা, আর এরকম করব না। আমরা তো ছোট মানুষ, আমাদের দ্বারাই তো ভুল হবে, তাই না? আর এরকম হবে না মা, তুমি আর রাগ করো না। বলছি তো, আমরা এরকম আর করব না। তোমাকে আমরা কথা দিলাম মা, আমরা দুই ভাই বোন এরপর আর তোমার কথা অমান্য করব না। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে তোরা কথাটা কতদিন মনে রাখিস। আমি দেখবো তোরা এরপর থেকে এরকম করিস নাকি। ওহ মা, এত এসব কথা বাদ দাও তো, আগে আমাদেরকে খেতে দাও। আমাদের খুব খিদে পেয়েছে, আর আমরা তো কথা দিয়েছি তোমাকে, আমরা আর এরকম ভুল করব না। তুমি বিশ্বাস করছো না কেন? আচ্ছা, এখন আমাদের খেতে দাও তাড়াতাড়ি। জয়ের মা, ওরা তো বলছে যে ওরা আর এরকম করবে না। তোমাকে তো কথা দিয়েছে, এখন ওদের সাথে এসব কথা বাদ দিয়ে আমাদের সবাইকে খেতে দাও তো। সবারই অনেক খিদে পেয়েছে, রাত তো অনেক হলো। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও, তোমাদেরকে খেতে দিচ্ছি। মা, ও মা, জানো আজকে কি হয়েছে? ওই যে গায়ে ক্লাব ঘরটা আছে না, ওইখানে গিয়ে দেখি কি জানো, তারা সবাই না মোবাইলে নানা রকমের খাবার ভিডিও দেখছে। জানো, সেই ভিডিওগুলো দেখে আমার না খুব খেতে মন চাইছে। মা গো, তুমিও অমন করে রান্না করে দাও না গো, দাও না মা, দাও না। বাবা, তোর এত শখ থেকে বাঁচি না। যে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে তোর আবদার দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। তোর বাবা এত কষ্ট করে রিক্সা চালিয়ে যে 2 টাকা আয় করে, তা দিয়ে আমাদের মাত্র সংসার চলে, তাও আবার কোনো মতে। এখন তোকে ওইসব মোবাইলে নানা রকম ভিডিও দেখে খাবার বানিয়ে দিতে বলিস? এটা কি মগের মুল্লুক পেয়েছিস? থাক বউ, ছেলে মেয়েদেরকে আর বকো না। এই বয়সে এরকম আবদার তো করবেই। ওরা কি আর আমাদের মতন এত বোঝদার নাকি? ওদেরকে আর বকে লাভ নেই। ঠিক আছে, আমি তাহলে এখন রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। দেখি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে হলেও ওদের আবদার পূরণ করতে পারি নাকি। আচ্ছা ঠিক আছে, আর বকবো না, কিন্তু তুমি ওদেরকে একটু সংযত হতে শেখাও তো। ওরা যে মা বাবার সন্তান, এটা তো ওদেরকে আর ভুলে গেলে চলবে না। আর ওদেরকে এটা জানতে হবে, আর এত আবদার করলে তো আর হবে না। তুমি ওদের জন্য এত কষ্ট করতে যেও না। ওরা বড় হচ্ছে, এখন থেকে ওদেরকে এইসব বুঝতে শিখতে হবে। আজকে ভারী গরম পড়েছে। এই গরমে আমাদের মতো গরিব মানুষের কি আর কষ্টের সীমা আছে? এই গরিবদের দুঃখ আর কেই বা দেখবে?
সেই কখন থেকে রিক্সা চালাচ্ছি, একটু জল যে খাবো, আশেপাশে তো কোনো দোকানঘাটও দেখতে পাচ্ছি না। লোকের বাড়িতে যাব নাকি একটু জল চাইতে? গলাটা একটু না ভেজালে আর হচ্ছে না। আশপাশে যদি একটা কল থাকতো তাহলেও তো হতো, সেটাও তো দেখতে পাচ্ছি না যে একটু জলের তেষ্টা মেটাবো। ধুর, গরিব মানুষ, যেদিকে চাই সেদিকেই শুধু হাহাকার আর হাহাকার। ওই তো, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে একটু জল চাই, দেখি দেয় নাকি। বাড়িতে কেউ আছেন? কেউ যদি আছেন তো আমাকে একটু জল দেবেন, খুব তেষ্টা পেয়েছে, তাই আপনাদের কাছে জল চাইতে এসেছি। দয়া করে আমাকে একটু জল দেবেন। কে ভাই, কে আপনি? আপনার সাথে তো একটা রিক্সাও দেখছি, আপনি কি রিক্সা চালান নাকি? তা আমার কাছে কেন এসেছেন? কি চাই আপনার? হ্যাঁ দাদা, আমি একজন রিক্সা চালক আর আমার নাম রতন। আমি আপনার কাছে একটু জল চাইতে এসেছিলাম। আসলে অনেক গরম পড়েছে তো, এত গরম পড়ছে যে রিক্সা চালাতে চালাতে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আপনাদের গাঁ থেকে 3টে গাঁ পরেই আমার গাঁ, ওখান থেকেই আমি এসেছি। আমাকে একটু জল দেবেন দয়া করে। আচ্ছা ঠিক আছে, আপনি এই দুয়ারে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন আপনার জল। খুব জোর বাঁচালেন দাদা, আপনার জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেল। আপনাকে কি যে বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। তা না হয় বুঝলাম, এবার আপনি বলুন তো আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি হাড়খোলা গ্রাম থেকে এসেছি। রিক্সা চালানোই আমার পেশা। এই রিক্সা চালিয়ে আমি 2টো টাকা উপার্জন করে কোনো মতে আমার সংসার চালাই। তা আপনার পরিবারে কে কে আছে শুনি? আমার পরিবারে আমি আর আমার 2 ছেলে মেয়ে আর আমার বউ আছে। আমরা 4 জন থাকি। আমাদের 4 জনের ছোট্ট একটা সংসার দাদা। আচ্ছা, আপনার এই রিক্সা চালিয়ে কত টাকা উপার্জন হয় শুনি? খেয়ে পড়ে বেঁচে আছি দাদা, আর কতই বা উপার্জন হবে? এই ধরুন দিনে 500 টাকা উপার্জন হয়। দিনেরটা দিনে খেয়েই চলে যায়। সঞ্চয় তো আর করতেই পারি না। যে কয়টা টাকা উপার্জন হয় দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আজকে আপনার কত টাকা রোজগার হয়েছে বলুন দেখি? তা সত্যি কথা বলতে কি দাদা, আজকে আমার একটু বেশি উপার্জন হয়েছে, কারণ আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই তো আজকে অন্য দিনের তুলনায় বেশি টাকা রোজগার পাতি করতে পেরেছি। আজকে ধরুন 100 টাকার মতো আয় বেশি হয়েছে। এত বেশি পরিশ্রম করছি, কষ্ট করছি, কারণ আমার ছেলেটা একটু আবদার করেছে। আবদার পূরণের জন্যই আপনাদের গাঁয়ে এসেছি। আমি সচরাচর এত দূরের গাঁয়ে এসে রিক্সা চালাই না। বিপদ আপদ বলে তো একটু ব্যাপার আছে, তাই বেশিরভাগ সময় নিজের এলাকাতেই চালাই। আপনি তাহলে বসুন, আমি একটু ঘর থেকে আসছি। এই শোন, আমি তো তোর একটু উপকার করেছি, এখন তুইও আমার একটা উপকার কর। তোর পকেটে যে টাকাটা আছে সব টাকা আমাকে দিয়ে দে, সাথে তোর রিক্সাটা চুপচাপ দিয়ে দে। আর যদি কথা বাড়িয়েছিস তাহলে হাতে দেখছিস এই যে এটা, একদম তোকে শেষ করে দেব, বুঝেছিস? তাই ভালো ভালোই পকেট থেকে টাকাটা এখানে রেখে দে, আর চুপচাপ রিক্সাটা রেখে দিয়ে ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়। আর খবরদার কাউকে কোনো কিছু বলবি না, যদি বলিস তাহলে তোকে আর তোর পরিবারের সাথে সব শেষ করে দেবো। হা 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 হা। ছি ছি দাদা, আপনি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, আপনি এখন আমার প্রাণ নিতে চাইছেন?
আপনাকে আমি কত বিশ্বাস করে কথাগুলো বলেছিলাম, আর সেই আপনি কি না এখন আমাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলছেন সব টাকা রেখে চলে যেতে। আরে চুপ থাক, তোকে ভয় দেখাচ্ছি মানে কি রে? পেটের মধ্যে ছুরির এই ঘা দিলে বুঝবি আমি তোর সাথে মজা করছি নাকি সত্যি বলছি। তোর সাথে আমার এত গল্প করার সময় নেই, আর যদি একটা কথা বলিস তাহলে এক্ষুনি তোর খবর করে দেব। যা বলছি সেটা শোন, চুপচাপ ভদ্র ছেলের মতো টাকাটা রেখে আর রিক্সাটা রেখে চলে যা। দাদা দয়া করে এমনটা করবেন না, অনেক কষ্ট পরিশ্রমের টাকা আমার, এই টাকা দিয়ে আমার সংসার চলে। আমি যদি টাকাটুকু বাড়িতে না নিয়ে যেতে পারি আমার পরিবার না খেতে পেয়ে মরে যাবে। আমার পরিবারের খাবারটা এইভাবে ছিনিয়ে নেবেন না। কেন, তোর জান যে ফেরত দিচ্ছি সেটা কি তোর কাছে বেশি নয়? শোন, টাকার সাথে তোর রিক্সাটাও রেখে যাবি, আর যদি এরকমটা না করিস তাহলে তুই কি জানিস তোর কি হাল করে ছাড়বো আমি। আর হ্যাঁ শোন, তুই যদি এই নিয়ে কোনো থানা পুলিশ করিস তাহলে তোকে আর তোর পরিবারের সব কটার খবর করে দেব, বুঝেছিস? এখন যা এখান থেকে। বউ, বউ, কই তুমি? শুনে যাও, ঘর থেকে কোদালটা দিয়ে যাও তো। কি গো, কোথায় যাচ্ছ তুমি? সকালে তো তুমি বেরিয়েছিলে রিক্সা নিয়ে, তা এখন কি হলো? এখন হঠাৎ কোথায় যাচ্ছ? আর তোমার রিক্সাটাই বা কোথায়? রিক্সাটা ছিনতাই হয়ে গেছে। এক অমানুষ আমার সব দুঃখের কথা শুনে আমার সাথে বেইমানি করলো, আমার সর্বনাশ করে দিল, আর আজকের সব উপার্জনের টাকা আর রিক্সাটা দুটোই ছিনতাই করে নিল। হায় হায়, এটা কি বলছো তুমি? আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের তো এই একটাই সম্বল ছিল, সেটাও ছিনতাই হয়ে গেল। তুমি তো রিক্সাটা চালিয়েই কোনো মতে আমাদের সংসারটা চালাতে, আর সেই রিক্সাও আজকে আর নেই। এখন তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায়ই দেখছি না। থাক, আর অস্থির হয়েও না। সকালবেলায় রিক্সা চালিয়ে যাওয়ার সময় দেখেছিলাম পাশের গায়ে খাল খনন করা হচ্ছে, সেখানে দেখলাম লোকজনকে কাজে নিচ্ছে। আমি একবার সেখানে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। তুমি বরং ঘর থেকে কোদালটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখো যদি অন্য কোনো কাজ পাও। দাঁড়াও, আমি তোমার কোদালটা এনে দিই। বাবা, তুমি সারাদিন কোথায় ছিলে? আর তোমার হাতে কোদাল কেন? তোমার রিক্সাটা কোথায় বাবা? সে অনেক কথা রে বাবা, তোর এত সব বুঝে কাজ নেই। আমি গিয়েছিলাম পাশের গ্রামে খাল খনন করতে। কেন বাবা, তুমি এত কেন খাল খনন করতে গেছিলে? আর তোমার রিক্সাটাই বা কোথায়? না, এখন থেকে আর রিক্সা চালাবো না। এখন থেকে আমি খাল খনন করেই টাকা আয় করব, আর তোরা যা আবদার করেছিস সেটাও পূরণ করব। থাক থাক বাবা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি যে আবদার করেছিলাম সেটা আমি আর চাই না। আমি তোমার কষ্ট দেখতে চাই না বাবা। আমার এত খাবার খেতে হবে না। আমি চাই না, আমি চাই না। না রে বাবা, আমার কষ্ট নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই আমার ছেলে হয়ে আমার কাছে আবদার করেছিস, আর আমি বাবা হয়ে তা পূরণ করতে পারবো না? সেটা হয় না। বাবা হওয়া কি এতই সহজ রে? এটা মুখের কথা নয় যে বলে দিলাম বাবা তো আর বাবা হয়ে গেলাম। বাবা হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক দায়িত্ব মাথায় নিয়ে চলতে হয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়ের কথা চিন্তা করতে হয়, বুঝলি? হ্যাঁ বাবা, আমরা বুঝতে পেরেছি যে বাবা হওয়ার কত কষ্টকর। তুমি চিন্তা করো না বাবা, আমরা ভালো মতো পড়াশোনা করে অনেক বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। আচ্ছা, অনেক তো রাত হলো, এবার রাতের খাবার খেতে হবে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। মা, কই তুমি? আমাদের সবাইকে খেতে দাও, অনেক তো রাত হয়েছে, এবার তো খেতে হবে তাই না?
কি বউ, তুমি এত রাতে হাতে হেরিকেন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমার আসতে এত দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যে তোমার কোনো বিপদ আপদ হলো কিনা। আরে না, বিপদ আপদ কেন হবে? আজকে সকালে খাল খনন করতে গিয়ে একটা পুরনো হাঁড়ি পেয়েছিলাম। ওই হাঁড়ি কি সকালবেলা সবার সামনে নিয়ে আসা যায়? তাই রাতের বেলায় দেরি করে আসলাম, যাতে কেউ দেখতে না পারে। যাই হোক, অনেক তো রাত হলো। এই নাও, তুমি এই হাঁড়িটা একটু মুছে রেখে দাও, দেখি কাল বিক্রি করে কোনো টাকা পয়সা পাই কি না। হাঁড়িটা দেখে মনে হচ্ছে পিতলের, আর পিতলের হাঁড়ি বিক্রি করলে তো বেশ কিছু টাকা পয়সা পাওয়া যাবে, তাই না? এখন আমাকে খেতে দাও তো, অনেক পরিশ্রম করে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক হাঁড়িটা মুছে দিচ্ছি। কি গো, আমি কি দেখছি? এ তো দেখছি একটা জাদু হাঁড়ি। এতে ঘষা দিলে একটা রূপোর পয়সা পড়লো। বউ, এক কাজ করো, এখন এটা তুমি লুকিয়ে রাখো। কাল সকালে এই হাঁড়িটা নিয়ে কথা বলবো। এই যে বউ, ধরো, একদম গরম গরম খাবার নিয়ে এসেছি। এখন আমাদের সবাইকে খাবারগুলো দাও তো। আরে এ তো দেখছি অনেক খাবার। আরে হ্যাঁ, এ তো দেখছি খাসির বিরিয়ানি আর মুরগির খিচুড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেই। কি বউ, খাবার দাবার কেমন হয়েছে? কেমনই বা ওরা হবে, দামি খাবার, মজা তো হবেই। কিন্তু আমি ভাবছি জাদুর ওই হাঁড়িটার কথা। আর এই হাঁড়িটা দিয়েই বা আমরা এখন কি করব? আমরা তো ইচ্ছা করলে সারা জীবনই বসে বসে খেতে পারি, কিন্তু তা তো আর উচিত হবে না। আমি তো সারা জীবন সৎভাবেই উপার্জন করে চলেছি, কিন্তু আমার সাথে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার পর সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই জাদুর হাঁড়িটা পাওয়ার পর আবার তার ওপর আমার বিশ্বাস ফিরে এসেছে। কিন্তু তুমি ঠিক কথা বলছো, আমরা যদি পরিশ্রম করা বন্ধ করে দিই আর আরাম আয়েশ করে জীবন কাটিয়ে দিই, তাহলে হয়তো আমরা আর একটা ভুল করব। আমি আগে যেভাবে কাজ করতাম সেভাবেই কাজ করব। তবে যখন আমরা খুব বিপদে পড়ব, তখনই কেবল ওই হাঁড়ির ব্যবহার করব। এছাড়া আর কখনো ওই হাঁড়ি সাহায্য আমরা নেব না, কেমন? হ্যাঁ গো, এটাই ভালো হবে। আমাদেরকে সৃষ্টিকর্তা দয়া করেছেন, কিন্তু তাই বলে আমরা যদি এখন থেকেই কুঁড়ে হয়ে যাই, অলস হয়ে যাই, শুধু বসে বসে খেতে চাই, তাহলে তো তিনি আর আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন না। তাই বরং আমরা আগের মতোই পরিশ্রম করে যাব।